আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডাকসু নির্বাচনের ফলাফল শিবিরের পক্ষে যাওয়ার কারণে তাদের মধ্যে যে গতি এসেছে রাজনীতিতে, জামাতের এবং শিবিরের, এই গতি রকেটের মতো করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ডাকসু নির্বাচনের যে ফলাফল, এটি বিএনপির জন্য একটা মরণ ফাঁদ তৈরি করে ফেলেছে এবং এই মরণ ফাঁদটি আজকে এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটি করছি তখনকার খবর হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একচেটিয়াভাবে ম্যাটিকুলাসলি শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে, এর ফলে ছাত্রদল এই নির্বাচন বর্জন করেছে বলে আমি ফেসবুকে দেখে এলাম এইমাত্র এই ভিডিও করার আগে। এখানে যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন অধ্যাপক কামরুল, একেবারে বিএনপির খুব ডেডিকেটেড লোক। বিএনপি তাকে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছেন, সুপারিশ করেছেন, কিন্তু এই নির্বাচনে তিনি বিএনপিকে কোনো সাহায্যই করতে পারছেন না। তাকে এমন একটা ফাঁদের মধ্যে আটকে রাখা হয়েছে। এখানে প্রক্টোরিয়াল টিম থেকে শুরু করে নির্বাচন কমিটি, এখানে শিবিরের যে ডিজাইন, তার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের তো উপস্থিতি অবশ্যই সেখানে আছে। সব মিলিয়ে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সুবিশাল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে ছাত্রদল রীতিমতো মাহরুম হয়ে পড়েছেন। যে সকল শিক্ষক, যে সকল ছাত্রদলকে সাহায্য এবং সহযোগিতা করতে চান, তারা এমন একটা ফ্যাসাদের মধ্যে পড়েছেন যে তারা আসলে প্রকৃত ঘটনা বলতেও পারছেন না, সহ্য করতে পারছেন না, হজমও করতে পারছেন না। আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছিল, এবং সেই ভোট গ্রহণের সেই বিকেলবেলা পর্যন্ত ডাকসুতে কেউ বুঝতে পারেনি, ছাত্রদল বুঝতে পারেনি আসলে তাদের জন্য কী পরিণতি অপেক্ষা করছে, এবং এটাই হলো কৌশলের বিজয়। তো সেই অভিজ্ঞতা থেকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে, তখন দুপুরের মধ্যেই তাদের সেই অভিজ্ঞতার কারণে তারা বুঝতে পারছে যে তাদের কপালে আবার সেই অশনি সংকেত অপেক্ষা করছে। এই জন্য তারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন। ইতিমধ্যে যে ঘটনা ঘটে গেছে সেটা হলো, দেখলাম যে ঢাকা বিভাগীয় যিনি ডিআইজি রেজাউল মল্লিক, সাম মল্লিক, উনি আছেন। উনি একসময় এই সরকার ক্ষমতা আসার পর তিনি প্রথম ডিবির, মানে হারুনের যে পোস্টে ছিল ডিবি হারুন, সেখানে তিনি বসেছিলেন। পরে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঢাকার ডিআইজি করা হয়। এখন তার রাজনৈতিক পরিচয় আমি জানি না। বাড়ি ফরিদপুর, তো শিবচরের দিকে বাড়ি। রাজনৈতিক পরিচয় বিএনপির জমানাতে তিনি, মানে 2001 থেকে 2006 সালে তিনি ভালো ভালো পদে ছিলেন। সেই এডিসি, পুলিশের এডিসি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তখনও ফুল এসপি হতে পারেননি। কিন্তু বিএনপি তিনি করেন বা করেন কিনা, বা জামাত করেন কিনা, এটা আমি কিছুই বলতে পারি না। তো যেহেতু তিনি বিএনপির জমানাতে ভালো পদে ছিলেন, আবার আওয়ামী লীগ জমানাতে বঞ্চিত হয়েছেন, এই সময়টিতে তাকে ভালো পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমে ডিবি প্রধান, তারপরে আবার ঢাকা রেঞ্জের ডিআইজি। তো ঢাকা রেঞ্জের যে ডিআইজি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ, সবচেয়ে পুলিশের গুরুত্বপূর্ণ একটি পদ। তো সেই পদে এই ভদ্রলোক, তার নেতৃত্বেই মূলত এখন জাহাঙ্গীরনগরের আইন শৃঙ্খলার যে রক্ষার যে দায়িত্ব, এটি তার নেতৃত্বে। ওখানে আশুলিয়া থানা, সাভার থানা, এটা ঢাকা রেঞ্জের অধীন। তো এই ডিআইজি সাহেব সেখানে যে বিবৃতি দিচ্ছেন যে না, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, আর এতে করে ছাত্রদলের যারা লোকজন রয়েছেন, বিএনপি যারা লোকজন রয়েছেন, তারা ভীষণভাবে খেপেছেন যে এই ডিআইজিও জামাতের ডিআইজি। এখন এই লোক জামাত, মানে বিএনপি করতেন কি করতেন আমি এটা বলতে পারবো না, তবে এই লোক যে জামাত করতেন না বা জামাতের কোনো লোক নন, এটা আমি একেবারে তামার পাতে লিখে দিতে পারি। রেজাউল করিম মল্লিক সম্পর্কে আমি তামার পাতে লিখে দিতে পারি যে এই লোক কখনো জামাত করতেন না। তো সেই মানুষটিকে ঠেলে ঠেলে যারাকে বিএনপি এনেছে, বিএনপি নিয়োগ দিয়েছে। এর কারণ হলো পুলিশের যে প্রথম দিকের বড় বড় নিয়োগগুলো, সেই পুলিশের আইজি, এই ডিআইজি যারা হয়েছেন, এখানে মূলত মানে ম্যাটিকুলাসলি জামাতের লোকই ঢুকতে পারেনি। এখানে
100% যাকে বলা হয় এখানে বিএনপির লোক ঢুকেছে। পরবর্তীতে যখন খোদাবক্স চৌধুরী সাহেব এসেছেন, এটা এসেছেন ওই বিএনপির যারা যে সমস্ত লোকজন এই রিক্রুটমেন্ট বাণিজ্য করছিল তাদের বাড়াবাড়ি করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা গেল যে তিনি এই খোদাবক্স চৌধুরী সাবেক আইজি তাকে নিলেন এবং তার আমলে যে কয়টা নিয়োগ হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আইজি, এই নিয়োগগুলো ফেয়ার অ্যান্ড নিউট্রাল হয়েছে। এখানে এরা আওয়ামী লীগেরও নয়, বিএনপিরও নয়, তারা নিউট্রালি কাজ করার চেষ্টা করছেন। আর এই নিউট্রালি কাজ করার কারণে কি হচ্ছে, পুলিশে যে বিএনপির একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল, সার্কেল ছিল, সেই সার্কেলটা আসলে এখন ঠিকমতো কাজ করতে পারছে না। তো এই যে একটি অবস্থাতে যখন বিএনপি নিয়োগ করা যারা লোকজন আছে তারা বিএনপির জন্য কাজ করতে পারছেন না, ঠিক সেই সময়টাতে যদি বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজন যারা গুতিয়ে গুতিয়ে তারা এরকম বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জামাতের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি তো বিএনপির মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই যে ঢাকা রমনা জোনের যিনি ডিসি একদম বিএনপির লোক এবং যাকে বলা হয় ছাত্রদল করতেন জনাব মাসুদ, এবং এই জুলাই বিপ্লবে তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন। তো এই মানুষটি যখন বিপদে পড়েছে, জামাতের সঙ্গে বিপদে পড়েছে, জামাতের সঙ্গে বিপদে পড়ার সময় বিএনপির লোকজন কিন্তু তার পক্ষে দাঁড়ায়নি, কেউ দাঁড়ায়নি, এবং সে মনের দুঃখে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে যে এই যদি অবস্থা হয় তাহলে আমার চাকরি ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। তা এই ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা ঘটনাগুলো ঘটছে, যার সূত্রটা হয়েছিল এই যাকে বলা হয় ডাকসু থেকে। এখন ডাকসু সম্পর্কে আমার যতটুকু জানা আছে, এখানে শিবির দীর্ঘদিন ধরে তারা রিক্রুটমেন্ট করে যাচ্ছে, ধীরে 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 রিক্রুটমেন্ট। আমি 2012 সনে জামাত নেতাদের মুখে শুনেছি যে তাদের 10,000 ছেলেমেয়ে আছে, ডাইরেক্ট 10,000 ছেলেমেয়ে রয়েছে। আর এই 10,000 ছেলেমেয়ের মধ্যে সাধারণ ভোটার, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, মানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাতানো যে ভিপি হয়েছেন। এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন গোপন। তো তার নেতৃত্বের ক্ষমতা দেখেন কোন পর্যায়ে। সে ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়েছে এবং মিশে গিয়ে সরাসরি গণভবনে চলে গেছে। গণভবনে গিয়ে শেখ হাসিনা এবং এই যে সাদিক কায়েম, তাদের দুজনের 1-to-1 মিটিং এবং শেখ হাসিনার সঙ্গে তার জয়েন্ট ছবি। এবং অবাক করার ব্যাপার হলো যে সে যে শিবিরের লোক বা সে যে ছাত্রলীগের লোক নয়, যদি দিব্য দৃষ্টি থাকতো ছাত্রলীগের বুঝতে পারতো। সে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছে, কিন্তু তার আই কন্ট্যাক্ট ছিল অন্যদিকে, মুখে কোনো হাসি ছিল না। সে অভিনয়টাও ঠিকমতো সেখানে করতে পারেনি। তো এইরকম একটা ফিজিক কন্ডিশন নিয়ে, অ্যাটিটিউড নিয়ে সে গণভবনে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর সে সুযোগ করে নিয়েছে। তো বোঝার চেষ্টা করেন যে এই ছেলে সাধারণ ছেলে নন। তার যে যোগ্যতা, তিনি যেখান থেকে এসেছেন, একেবারে তৃণমূলে বান্দরবন্যা, রাঙামাটি এই এলাকা থেকে এসেছেন, মাদ্রাসায় পড়েছেন, তাও আবার সেই গ্রামের মাদ্রাসা, এরপর জেলা পর্যায়ের মাদ্রাসা, সেখান থেকে সে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, সেখান থেকে ছাত্রলীগের মানে মধ্যে ঢুকে গিয়েছেন, সেখান থেকে আপনি যাকে বলা হয় ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছেন, শিবিরের সভাপতি হয়েছেন। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তো সাধারণ ব্যাপার নয়, তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে শিবিরের সভাপতি হয়েছে এবং সেখান থেকে তিনি শেখ হাসিনার অন্দরমহলে ঢুকে গেছেন, সেখান থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছেন, তাড়িয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছেন। এই ধরনের একজন মেধাবী মানুষ, আমার মতো গোলাম মোল্লা রনি, তাকে সে যদি চায়, সাদেক কায়েম যদি চান আমাকে গাবতলী হাটে ডেইলি 3 বার করে সে বিক্রি করবে, 3 বার করে কিনে নেবে। তারপরে আবার পরের দিনে সে আমাকে এমন কৌশলে আবদ্ধ করে ফেলবে, আবার আমাকে গাবতলী হাটে নিয়ে যেতে পারবে বিক্রি করার জন্য। তো কাজেই আমার এই ধরনের মানে মেধাবী, কৌশলী যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে ফাইট করতে হলে আমার কি ধরনের বুদ্ধিমত্তা লাগবে? এখন সেটা কি বিএনপির যারা প্রার্থী তাদের কি ছিল? আমার তো মনে হয় না, ছিল না। ফলে কি হলো, ডাকসুতে যা হবার তাই হয়েছে। তাদের পূর্ব পরিচয় ছিল, পূর্ব প্রস্তুতি ছিল, তারা যে প্রাক রিলেশনশিপগুলো করেছেন,
আমার তো ভয় হয় যে ছাত্রদলের যারা শীর্ষ ক্যান্ডিডেট ছিলেন তারা যে জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল না, এটা আমি বুকে হাত দিয়ে এখন বলতে পারি না আমার ঈমান নষ্ট হয়ে গেছে। এই যে তাদের ভূমিধস বিজয়ের ফলে এখন ছাত্রলীগ তাদেরকে আসলে ভোট দিয়েছেন কি দেননি, ছাত্রলীগের ভোট তারা পেয়ে শিবির হয়েছে কিনা বা হয়নি, শিবিরের এখানে 2000 ভোট ছিল না, 3000 ভোট ছিল না, 10,000 ভোট ছিল নাকি সাদেক যে 14,000 ভোট পেয়েছে, সেই 14,000 ভোট তারা জেনুইনলি তাদের 14,000 ভোটার আছে, এটা নিয়ে বিতর্ক করার চাইতে তারা যে এখানে বিজয়ী হয়েছে, এই বিজয়ী হওয়ার কারণগুলো যদি ছাত্রদল এবং বিএনপি অনুসন্ধান করে কেন এই বিজয় হলো, তাহলে আগামী দিনে তাদের বিজয়ের পথে বাধা সৃষ্টি করা যাবে। দ্বিতীয়ত যে পরাজয়টা হলো এখানে, সেই পরাজয়ের কারণ যদি বিএনপি নির্ধারণ করতে পারে, ছাত্রদল নির্ধারণ করতে পারে এবং আগামী দিনে তারা যদি সেই কারণগুলো চিহ্নিত করে সমাধান করতে পারে, তাহলে সামনে তাদের জন্য বিজয় লাভ করা সহজ হবে। এখানে শিবির যে কাজটি করেছে, আমি আগের দিকে গেলাম না, একেবারে রিসেন্টলি যে কাজগুলো করেছে, ধরুন এই সরকারের পতন হয়েছে, অর্থাৎ এই সরকারে না, ঠিক আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আগস্ট মাসের 5 তারিখে। আগস্ট মাসের 5 তারিখ থেকে 2024 সনের একেবারে 2025 সনের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পুরো ক্যাম্পাস শিবির দখল করে রেখেছিল এবং সেখানে শিবির গুপ্ত সংগঠন হিসেবে থেকেছে সম্মুখ সারিতে সাধারণ ছাত্রছাত্রীর সমন্বয়ক এবং সাধারণ ছাত্রছাত্রী, যারা ছাত্রলীগকেও ঢুকতে দেবে না, শিবিরকেও ঢুকতে দেবে না, আর যাকে বলা হয় ছাত্রদলকে ঢুকতে দেবে না, এরকম একটা স্লোগান তুলে ম্যাটিকুলাসলি সমস্ত রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছাত্রদলের, তাদেরকে ক্যাম্পাস ছাড়া করে ওখানে যে দাওয়াতি কর্মকাণ্ড পুরো সেই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 7 মাস থেকে 8 মাস তারা একচেটিয়াভাবে সেই সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে নিজেদের একটা ইমেজ তারা গড়ে তুলেছে। এরা চাঁদাবাজি করে না, এরা ক্যান্টিন দখল করে না, এরা ফাও খায় না, এরা ভালো মানুষ। আচ্ছা, এরপরে কি করলো, মার্চ বা এপ্রিলের দিকে উন্মুক্ত করে দেওয়া হলো ক্যাম্পাসগুলো, হুড় হুড় করে ছাত্রদলের ছেলেগুলো ঢুকলো, মেয়েরা ঢুকলো, সঙ্গে সঙ্গে লাল হুন্ডা, যেই নীলক্ষেতে চাঁদাবাজি, নিউ মার্কেটে চাঁদাবাজি, বিশ্ববিদ্যালয় প্রশাসনে খবরদারি, দল বেঁধে ছাত্রলীগ যেইভাবে ঘুরতো 100-150 লোক নিয়ে মধুর ক্যান্টিনে যাওয়া, তাফালিং করা, ঠিক সেম জিনিসটি ঘটলো। আর তখন তারা কানের কাছে ফুসফুস করে বলল, ফিসফিস করে বলল, দেখো দেখো দেখো, আবার ছাত্রলীগ চলে এসেছে নতুন রূপে। কেউ কেউ বলল যে আগে ছাত্রলীগের যে হুন্ডাগুলো ছিল এগুলো তো নতুন ছিল, পুরনো ছিল, এরা তো নতুন হুন্ডা এনেছে, এরা এই নতুন হুন্ডা টাকা পেল কোথায়? তারা সবাই বলল ঠিক ঠিক। এবং এরা যখন ক্যান্টিনে যেত, ক্যান্টিন থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তারা ফুসলিয়ে নিয়ে আসতো যে এখন তোমরা যদি দাও তোমাদের সাথে খারাপ আচরণ করবে। ক্যান্টিনে তারা খেয়ে দিয়ে আসতো এবং তাদের সঙ্গে এই ছাত্রদলের যে সকল তাফালিং পার্টি, সেই তাফালিং পার্টির সঙ্গে প্রশাসনের দূরত্ব তৈরি হলো। রেজিস্টার্ড ভবনের যারা মানে কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, তাদের দূরত্ব তৈরি হলো। হল প্রশাসনের যারা সকল কর্মকর্তা কর্মচারী, প্রভোস্ট রয়েছেন, এমনকি বিএনপি যে সকল প্রভোস্ট রয়েছেন তাদের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হলো। কলেজগুলোতে একই অবস্থা। বিএনপি পন্থী যারা শিক্ষক, তারা চিন্তা করলো যে এই যে গত কয়েক মাস, 9 মাস বা 7 মাস যে ছাত্রদল ছিল না ক্যাম্পাসে, তখন তো আমরা ভালো ছিলাম, কিন্তু এখন কি হচ্ছে, পায়ের উপর পা তুলে বসে আছে, রাস্তা দখল করে সামনে মোটর সাইকেলের উপর বসে আছে, বেঞ্চ পেতে বসে আছে, সিগারেট টানছে, ক্লাসে আসছে না, পুরো পরিস্থিতি অ্যাবনর্মাল করে ফেলেছে। এবং এই কাজটি শিবিরে যারা লোক, এই সাদিক কায়েম সাহেবরা, তারা এই কৌশলে এই কাজটি করেছে, করে একটা ন্যারেটিভ তৈরি করেছে, যাহাই ছাত্রদল তাহাই ছাত্রলীগ, যাহাই ছাত্রলীগ তাহাই ছাত্রদল। ফলে এরা ডাকসুতে নির্বাচিত হয়নি, এখনই এদের এই অবস্থা, যদি নির্বাচিত হয়ে যায় তখন কি হবে? এই ন্যারেটিভটা তৈরি করার পর সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে, ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে। এমনকি ছাত্রদলের যারা শান্তিপ্রিয় লোকজন, তারাও
এই নতুন যে তাফালিং পার্টি তাদের উপর একটা বিরূপ ধারণা পোষণ করেছে। এরপরে দ্বিতীয় যে ঘটনা, সেটা হলো যে কোনো রকম পূর্ব প্রস্তুতি, চিন্তা ভাবনার সুযোগ না দিয়ে হঠাৎ করে তফসিল ঘোষণা করে দেওয়া হলো। আর তফসিল ঘোষণা করার পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেজিস্ট্রার ভবনে এমন কিছু ঘটনা ঘটানো হলো, যে ঘটনায় সঙ্গত কারণেই একটা সফট কর্নার চলে আসলো ছাত্র শিবিরের প্রতি। এরপর যারা মানে গুপ্ত ছাত্রলীগ, মানে ছাত্রলীগ করে কিন্তু প্রকাশ্যে নয়, সেই গুপ্ত ছাত্রলীগদেরকে তাদের একসময় সহযোগী গুপ্ত শিবির তারা আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, এটাই স্বাভাবিক। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেহেতু দীর্ঘদিন ছাত্রদলের যারা শীর্ষ নেতা, এই যারা তাফালিং পার্টি, তারা দীর্ঘদিন ক্যাম্পাসে ছিল না। গত 15 বছর তারা ক্যাম্পাসে ছিল না, মাঝে মধ্যে যেত, ধাওয়া খেয়ে চলে আসতো। ফলে ক্যাম্পাসে সত্যিকার অর্থে ছাত্রলীগ কারা করে এরা তো ছাত্রদলের লোকজন চেনে না, নেতারা চিনে না। আর ওই যে সাধারণ ছাত্রছাত্রী যারা ছাত্রদলের, যারা চিনত এরা ছাত্রলীগ করে, তারা মুখ খুলছে না এই কারণে যে এই এপ্রিল মাসে থেকে এই কয় মাসে ছাত্র দলের যাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়েছে তাদের আচার আচরণে সাধারণ ছাত্রছাত্রী যারা বিএনপির সমর্থক, তারপরে যারা ছাত্র দলের সমর্থক, তারা যাকে বলা হয় বিরক্ত। ফলে তারা বলে দেয় নাই, তারা বলেনি যে এইটা ছাত্রলীগ করে, তারা বরং এখানে নীরব থেকেছে। তো তারা নীরব থেকেছে, আর শিবিরের লোকজন তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে ভাই ভাই সুযোগ দিয়েছে এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরীক্ষা দিতে সুযোগ দিয়েছে, আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, হল থেকে বের করতে দেওয়া হয়নি। এটা ছাত্র লীগের যদি 15,000 ভোট থাকে, তার মধ্যে যদি 7,000 ভোট এইভাবে তারা কালেক্ট করে থাকে, আপনি কি বলবেন? আর দি স্টুপিড, মানে ছাত্রলীগে যারা ভোট দিয়েছে তারা কি বোকা? অথবা যারা এই ভোট গ্রহণ করেছে ছাত্র শিবিরের, তারা কি বোকা? কিংবা ছাত্রদলের যারা সাধারণ নেতাকর্মী, তারা যে বিরক্তি হয়েছে, তারা কি অন্যায় করেছে? এই পুরো জিনিসগুলো আমি এই নির্বাচনের আগে বিএনপি, ছাত্রদল, তাদের কারোর মধ্যে এইভাবে এই বিষয়গুলো পয়েন্ট আউট করে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে কোনো আলোচনা দেখিনি। তাদের মনে হয়েছে আমরা বৃহত্তম দল, আমরা এখানে ইচ্ছা করলে ব্যালট ছিনতাই করতে পারবো, ব্যালট বাক্স ছিনতাই করতে পারবো। এই চিন্তা যেন মানে ছাত্রদল শক্তি প্রয়োগের কথা চিন্তাই যেন করতে না পারে। এই জন্য পুরো ক্যাম্পাসের পরিবেশটা ফ্রেন্ডলি এবং সুন্দর করে রেখেছে শিবির একদম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে তারা সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে তারা লোক জড়ো করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে যেভাবে দাঁড় করিয়ে রেখেছে, তখন ছাত্রদল দেখলো যে একই, আমরা এখানে যদি 2,000 ছেলে মারামারি করি, আমাদেরকে ছেঁচা দেওয়ার জন্য বাইরে তো 20,000 সেই জামাতের লোকজন দাঁড়িয়ে আছে, আমরা তো ক্যাম্পাস থেকে বেরোতে পারবো না। আর ওরা যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে তো আর একটা লঙ্কা কাণ্ড ঘটে যাবে। ঠিক সেম ঘটনা, মানে আমি আমার নিজের যখন নির্বাচন শিবির যে কাজটি করেছে ঠিক এরকম না হলেও প্রায় কাছাকাছি একটা কাজ আমি করেছিলাম আমার নির্বাচনের সময় 2008 সনে। আমি যখন এমপি ইলেকশন করি, আমার মামার শ্বশুর, তিনি পটুয়াখালী জেলার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। ওই গলাচিপে 10 মিনার যত ক্যাডার পলিটিক্স মাস্তান, মানে 2001 থেকে 2009 পর্যন্ত পুরো এলাকার রাজনীতি, মানে নির্বাচন পর্যন্ত তার অধীন ছিল। এমনকি 111-এর সময়ও পুরো ক্ষমতাটা তার ছিল। ফলে ওখানে আওয়ামী লীগের ভোট ছিল অলমোস্ট 70%, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা ছিল না। এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি ক্ষমা জাহাঙ্গীর সাহেব দাঁড়াতেও সাহস পাচ্ছিলেন না। তো আমাকে যখন মনোনয়ন দেওয়া হলো, তো আমার সাথে 5 জন লোকও আওয়ামী লীগের লোকজন সামনে আসতে সাহস পেল না। তো আমি দেখা হলি আমার শ্যালক, আমার মামা শ্বশুর, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? নির্বাচন তো হয়েই যাবে, আপনি তো জিতে যাবেন বিপুল ভোটে, আমার তো জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তো উনি বলতো, ভাগ্না এই সমস্ত কী বলো, সি এরকম কী বলো মামা, আমি যেন এখানে সম্মান নিয়ে যেতে পারি, মান সম্মান নিয়ে যেতে পারি, এটাই আপনি একটু খেয়াল রাখবেন। আর মারামারি দরকার, আপনি তো জিতেই যাবেন, তো যেখানে আপনি জিতে যাবেন 100% জিতে যাবেন, সেখানে মারামারি, কাটাকাটি, গণ্ডগোল এগুলো দরকারটা কি? তো এইভাবে তাকে গিয়ার আপ করতে 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 একেবারে নির্বাচনের দিন সন্ধ্যা বিকাল 4টা পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত 5টা পর্যন্ত তিনি এই যে আমি তাকে যে প্রভোগ করেছিলাম এটার উপর তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন আর আমি জামানত আমার বাজেয়াপ্ত হবে।
কিন্তু তিনি যখন ভোট গণনার সময় টের পেলেন, তখন তিনি মেজাজ হারিয়ে ফেললেন। মেজাজ হারিয়ে ফেললেন, তখন তার আসলে করার কিছু ছিল না। কিন্তু তিনি যদি প্রথম দিন একেবারে ফার্স্ট ডেতে আমাকে এলাকাতে ঢুকতে না দিতেন এবং আমার সঙ্গে কোনো বৈঠক না করতেন, কথাবার্তা না বলতেন, শক্তি প্রয়োগ করতেন, তাহলে আমার ওই মাঠে দাঁড়ানোই সম্ভব ছিল না। একই অবস্থা এখানে। ডাকসু নির্বাচনের প্রথম দিন থেকে যদি ছাত্রদল ওই তাদের যে তাফালিং পার্টি দ্বারা যেভাবে তারা নীলক্ষেতে তাফালিং করে, নিউ মার্কেটে তাফালিং করে, কাঁঠাবনে তাফালিং করে, শাহবাগে তাফালিং করতো বা করছে, ওই তাফালিংটা ক্যাম্পাসে বজায় রাখতো, শিবির দাঁড়াতেই পারতো না। তাদের ইচ্ছা মতোই অনেক কিছু হয়ে যেত এবং মানুষ যাদের শক্তি আছে তাদেরকেই ভোট দেয় বা তাদের পক্ষে থাকে। আর যদি শান্তির পরিবেশ দেওয়া হয়, স্বস্তি নেওয়ার নিঃশ্বাস নেওয়ার পরিবেশ দেওয়া হয়, তখন মানুষ করে কি ভালোদেরকে বেছে নেয়, মন্দদেরকে ঘৃণা করে। তাদের ওই সুযোগ আছে। শেখ হাসিনা কিন্তু এই যে 2014 থেকে 24 পর্যন্ত এই তাফালিং করে ভয়ের আতঙ্ক সৃষ্টি করে এমন অবস্থা সৃষ্টি করছে যে ভোট যদি দাও তা আমাকে দিতে হবে, আর যদি ভোট আমাকে না দাও তোমার এলাকা আসার দরকার নেই, ভোট আমি পেয়ে গেছি, সিল আমি পিটাই নেব, রেজাল্ট আমি তৈরি করে নেব। ফলে কি হলো, তিনি তো 2014 থেকে দৌড়ের উপর 10 বছর, এখন তিনি পালিয়ে গেছেন ভালো কথা, বাট 10টা বছর তো তিনি আমাদেরকে যন্ত্রণা দিয়েছেন। তো এই যে ডাকসুকে কেন্দ্র করে যে পলিটিক্সটা হয়েছে, সেই পলিটিক্সটা অনেকেই এটাকে পাত্তা দিতে চাচ্ছেন না, এটা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, কিন্তু আমি মনে করি এটা জাতীয় নির্বাচনে এটা ট্রায়াল এবং এটাকে কোনো অবস্থাতে ইগনোর করার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।